এটা হলো আমাদের যে নর্মালি কি হয়, আমাদের জাইগোট তৈরি হওয়ার ক্ষেত্রে ওভাম লাগে, স্পাম লাগে, তাই না? ওভাম আর স্পাম দুইটাই থাকে। তো ওভাম, একটা ওভামে কয়টা থাকে, ক্রোমোজোম থাকে কয়টা? এন সংখ্যক, তাই না? এটা কিন্তু হ্যাপ্লয়েড বলি আমরা, তার মানে কি 23, 23টা ক্রোমোজোম থাকে। এখন দেখুন যে এই যে এটা 1 নম্বর ক্রোমোজোম, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা হলো একেবারে 23 নম্বর ক্রোমোজোম, যেটা হলো সেক্স ডিটারমাইন করে, যে সেক্স ক্রোমোজোম বলি আমরা এটাকে, তাই না? মেলের ক্ষেত্রেও, মেলের স্পামের ক্ষেত্রেও সেম, এটা 1 নম্বর ক্রোমোজোম, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা হলো 23 নম্বর, হ্যাঁ, যেটাকে আমরা সেক্স ডিটারমাইনিং, সো হলো ওয়াই। এখন একটা জিনিস দেখুন, এই যে প্রতিটা ক্রোমোজোমের, আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমাদের জিন বলে একটা ওয়ার্ড আছে, তাই না? তো অনেকগুলা জিন মিলায়ে ক্রোমোজোম, তার মানে একটা ক্রোমোজোমে অনেকগুলো জিন থাকে। এই যেমন একটা ক্রোমোজোমে একটা, এই ক্রোমোজোমের ধরুন যে এখানে একটা জিন আছে, 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 এখানে একটা আছে, এখানে একটা আছে। আবার এই ক্রোমোজোম, সবগুলা ক্রোমোজোম মিলায়ে এটাকে বলা হয় জিনোম। আমাদের জেনেটিক যে ডিজিজ গুলা, এগুলা কোথায় হতে পারে? আমাদের জিনের সমস্যা থাকতে পারে, আমাদের ক্রোমোজোমের সমস্যা থাকতে পারে, আমাদের পুরা জিনোমের সমস্যা থাকতে পারে, হ্যাঁ, সবগুলোই সমস্যা থাকতে পারে। এখন একটা পার্সন যখন, সে জাইগোট যখন তৈরি হয়, ওভাম আর স্পার্ম মিলে যখন টুয়েন সংখ্যক হলো, জাইগোট তৈরি হলো, এখন একটা বাচ্চা জন্ম নিবে। তো বাচ্চা জন্ম নেওয়ার জন্য তার যে ক্রাইটেরিয়া গুলা, ধরুন যে কারো চুল লাল, তার বাবার চুল লাল, তার মায়ের চুল সাদা, কিংবা বাবা বেশি ফর্সা, মা হলো কম ফর্সা বা কালো। তাহলে এখন একটা জিনিস আমরা দেখি যে প্রতিটা বৈশিষ্ট্য, এই যে প্রতিটা বৈশিষ্ট্য প্রকাশ পায়, এটা ডিপেন্ড করে জিন গুলার উপরে। দেখুন যে এটা হলো আমাদের বাবার জিন, হ্যাঁ, বা ইসলাম থেকে আসছে এটা। তাহলে মানে একটা পার্সনের তার বৈশিষ্ট্যগুলা প্রকাশ পাওয়ার জন্য এই সবগুলা জিন লাগবে, কারণ বাপের সবগুলা বৈশিষ্ট্য ওই বাচ্চার মধ্যে আসতে গেলে তার বাপের যে 23টা ক্রোমোজোমের যত জিন টিন আছে সব আসতে হবে। মায়ের সব বৈশিষ্ট্য ওই বাচ্চার মধ্যে আসতে গেলে তার যে 23টা ক্রোমোজোম, সবগুলার মধ্যে যে জিন গুলো আছে, জেনেটিক ক্রাইটেরিয়া গুলো আসতে হবে। যেমন যে এই যে এটা হলো ধরুন 1 নম্বর ক্রোমোজোম, এখন 23 জোড়া আছে, তো এটা হলো ওয়ান পেয়ার তৈরি হয়েছে জাইগোট তৈরি হওয়ার পরে। তো এখানে এটা হলো বাবার ক্রোমোজোম, এটা হলো মায়ের ক্রোমোজোম, এই দুইটা মিলাই তো বাচ্চার প্রতিটা ছেলেই এখন কি 23 জোড়া ক্রোমোজোম আছে এখন বাচ্চার, প্রতিটা ছেলেই 23 জোড়া ক্রোমোজোম আছে। এটা আমরা এক জোড়ার কথা এখানে দেখাচ্ছি। তো এক জোড়া 1 নম্বর যে ক্রোমোজোমটা ধরলাম, এই ক্রোমোজোমের এই পোর্শনটুকুতে একটা জিন আছে যেটা হলো লেন্থ ডিটারমাইন করে, যে এই বাচ্চা বড় হবে না ছোট হবে, এইটা বা ছেলে বা মেয়ে, এ কতটুকু লম্বা হবে। তো বাবার ক্রোমোজোমের 1 নম্বর ক্রোমোজোমের জাস্ট এই জায়গায় লেন্থের ক্রোমোজোমটা আছে। আবার মায়ের সেম ভাবে 1 নম্বর ক্রোমোজোমের জাস্ট এই সেম জায়গাতেই লেন্থের ক্রোমোজোম থাকবে, জাস্ট সেম জায়গাতে লেন্থের ক্রোমোজোম থাকবে। ঠিক আছে? আবার যদি আমি করে বলি যে বাবার হেয়ারের যে ক্রোমোজোমটা, যে জিনটা, যে হেয়ার কেমন হবে বাচ্চার, এটা আছে হলো এই ক্রোমোজোমের এই জায়গাতে। মায়েরও জাস্ট সেম জায়গায়, এই সেম 1 নম্বর ক্রোমোজোমের এই জায়গাতে হেয়ারের ক্রোমোজোমটা আছে। ধরেন বাচ্চা বাবার যে কালার, এটা ক্রোমোজোম আছে এখানে, জিনটা আছে এখানে। মায়ের যে কালার, ওটার জিনটাও আছে এখানে। তার মানে কি মায়ের এবং বাবার এই 1 নম্বর ক্রোমোজোমটা কি একেবারে সেম সেম না, একই রকম না, মনে হচ্ছে যেন একটা একটা সহদর, দুইটাই সেম। এটাকে আমরা বলি হলো অ্যালেলিক জিন। আমরা আমাদের একটা যে কোনো শরীরের বৈশিষ্ট্য প্রকাশ পাওয়ার জন্য অবশ্যই কি ওই জিনের দুইটা কপি থাকা লাগবে, একটা মা থেকে আসবে, একটা বাবা থেকে আসবে। ঠিক আছে? এই লাইনটা আমি এখানে লিখছি, দেখুন, ফর এভরি ক্যারেক্টার ইন আওয়ার বডি হ্যাভ টু জিন, ওয়ান ফ্রম মাদার, অ্যানাদার ফ্রম ফাদার। এখন এই যে অ্যানাদার, মাদার আর ফাদার থেকে আসছে, এটা টোটালি কিন্তু কি একেবারে সেম, একটা একটা উল্টা পিঠ, এই জন্য এটাকে আমরা বলছি অ্যারেলিক জিন, অ্যারেলিক জিন। এখন দেখুন, যদি এমন হয় যে এই অ্যারেলিক জিনের বাচ্চার জন্য যে লেন্থের যে জিনটা, এই লেন্থের জিনটা বাবার যে জিনটা আসার কথা ছিল ওটা আসে নাই, বাবার এই জিনটা আসে নাই, কিন্তু মায়েরটা ঠিকই আসছে, মায়েরটা ঠিকই আসছে, বাবারটা আসে নাই, মায়েরটা আসছে। আসার এই ঘটনা ঘটার পরেও ওই বাচ্চার একটা ডিজিজ প্রকাশ পাইছে, ওই বাচ্চার একটা ডিজিজ হয়েছে। তার মানে কি এখন আর এই বাবারটা নাই, বাবার যে এই জিনটা এটা নাই, এখন আসছে শুধু কোনটা, মায়েরটা। যে কারণে যদি শুধুমাত্র একটা জিন আসছে আর একটা আসে নাই, কিন্তু তারপরেও ডিজিজ হয়েছে, তারপরেও ডিজিজ হয়েছে, এখন কিন্তু আমরা এটাকে অ্যানেলিক জিন, এটাকে কি বলবো, হেটেরোজাইগাস। কারণ মায়েরটা তো ঠিকই আসছে, মায়ের যে লেন্থের জিন এটা ঠিকই আসছে, কিন্তু বাবার এলটা আসে না, এই জন্য আমরা তখন আর হেটেরোজাইগাস বলতেছি, এটাকে হোমোজাইগাস বলতেছি না। হেটেরোজাইগাস এরকম একটা কন্ডিশন আসছে যে বাবার লেন্থের জিনটা আসে নাই, কিন্তু একটা ডিজিজ প্রডিউস হয়েছে, তখন ডিজিজের যদি প্রকাশ পাই তখন আমরা এটাকে বলবো ডোমিনেন্ট। এই জন্য এই লাইনটা লিখছি, দেখুন যে ফ্রম অ্যালেলিক জিন ইফ ওয়ান অফ দ্য জিন ইজ ডিফেক্টিভ, এই যে একটা জিন ডিফেক্টিভ, ধরলাম যে এল জিনটা, যে লেন্থ আনছিল, যে জিনটা বাবার থেকে আনছিল, এটা ডিফেক্টিভ, হ্যাঁ, দেন ইট কলস কি হেটেরোজাইগাস, তখন এটা আমরা হেটেরোজাইগাস বলতেছি।
হেটেরোজাইগাস অবস্থায় সেটা যদি ডিজিজ প্রডিউস করে তখন আমরা বলবো হলো অটোজোমাল, আমরা ডোমিনেন্ট ডিজিজ বলবো, ডোমিনেন্ট। এখন এটা যদি অটোজোমে হয় তাহলে 1 নম্বর অটোজোম, তাই না? আর এই 23 নম্বর হলে আমরা সেক্স ক্রোমোজোম বলতাম। তাহলে যদি 1 নম্বর ক্রোমোজোমে হয় তার মানে কি এটা একটা অটোজোম, সো এটা আমরা বলবো অটোজোমাল ডোমিনেন্ট। যদি এটা 23 নম্বর ক্রোমোজোমে ঘটনা ঘটতো তখন আমরা বলতাম কি সেক্স লিঙ্ক ডোমিনেন্ট, সেক্স লিঙ্ক ডোমিনেন্ট, ঠিক আছে? তার মানে হেটারোজাইগাস অবস্থায় কোনো ডিজিজ যদি প্রকাশ পায় তখন আমরা এটাকে বলবো ডোমিনেন্ট ডিজিজ, এটাকে বলবো কি ডোমিনেন্ট ডিজিজ। আবার সেম ভাবে দেখুন, যদি এই অ্যালেলিক জিনটা, যেটা আগে অ্যালেলিক ছিল এখন হয়েছে কি এখানে লেন্থের যে জিনটা ছিল, বাবার লিনটা এখানে ছিল 1 নম্বরে, মায়ের জিনটাও 1 নম্বর ক্রোমোজোমে এই জায়গাতে ছিল। এখন করছে কি এই লেন্থের জিন বাবার জিনটাও আসে না সন্তানে, মায়ের জিনটাও আসে না, দুইটাই অ্যাবসেন্ট। তাহলে এটাকে আমরা বলতে পারি তখন হোমোজাইগাস। তার মানে কি হোমোজাইগাসে এটা বলতে পারি যে একই রকম হোমোজাইগাস। এবং এই ক্ষেত্রে যদি কোনো ডিজিজ প্রডিউস হয় তখন আমরা এটাকে বলবো রিসেসিভ ডিজিজ। যেহেতু এটা অটোজোমে হচ্ছে সো এটাকে কি বলবো আমরা অটোজোমাল রিসেসিভ ডিজিজ, তাই না? এটা বলবো কি অটোজোমাল রিসেসিভ ডিজিজ। আচ্ছা এখন আরেকটা জিনিস নিচ থেকে আসি, তাহলে আমরা একটু আগে বললাম যে জিন থেকে অনেকগুলো জিন, সেই জিনগুলা তারপরে আমরা ক্রোমোজোম হচ্ছে এই ক্রোমোজোমের মধ্যে তো জিনগুলো আছে, তাই না? এই অনেকগুলো ক্রোমোজোম বা 46টা ক্রোমোজোম এটা মিলে তৈরি হচ্ছে জিনোম। তাহলে আমাদের ডিজিজ হইতে পারে কোথায়? জিনে ডিজিজ হইতে পারে, যে জিনে জিনে কোনো চেঞ্জ আসছে। একটা সিঙ্গেল যদি জিনে ডিজিজ হয়, সিঙ্গেল জিন ওই যে 1 নম্বর ক্রোমোজোমে যে জিন, ওই জিনে প্রবলেম হয়েছে, একটা অ্যালেলিক জিনে প্রবলেম হয়েছে, কিন্তু তার ক্রোমোজোম নাম্বার 46টা আছে, তার অন্য কোনো সমস্যা নাই, ক্রোমোজোম নাম্বার সমস্যা নাই, কিন্তু শুধুমাত্র একটা জিনে প্রবলেম, একটা জিনে প্রবলেম। তাহলে একটা জিনে প্রবলেম কিন্তু ক্রোমোজোম নাম্বার ঠিক আছে, এই ধরনের ডিজিজকে আমরা বলি হলো সিঙ্গেল জিন ডিসঅর্ডার, সিঙ্গেল জিন ডিসঅর্ডার। প্রবলেম ইন সিঙ্গেল জিন বাট ক্রোমোজোম নাম্বার 46টা ইনটেক্ট আছে। এবং এই সিঙ্গেল জিন ডিসঅর্ডার এটাকে আমরা বলি কি মেন্ডেলিয়ান ডিসঅর্ডার। তাহলে মেন্ডেলিয়ান ডিসঅর্ডার কি কি পাইতে পারি আমরা? ওই যে সিঙ্গেল জিনে হইতে পারে সেটা হোমোজাইগাস, হইতে পারে সেটা হেটেরোজাইগাস। যদি এটা অটোজোমে হয় তখন অটোজোমাল ডোমিনেন্ট, যদি এটা এক্স যে ক্রোমোজোমে হয় বা সেক্স ক্রোমোজোমে হয় তখন আমরা বলবো সেক্স লিঙ্ক ডোমিনেন্ট বা সেক্স লিঙ্ক রিসেসিভ। তাহলে এটা কিন্তু পরীক্ষায় এসবি আসছে, হ্যাঁ। সিঙ্গেল জিন ডিসঅর্ডার কারা কারা আছে এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এবং সিঙ্গেল জিন ডিসঅর্ডার অনেক আছে, অনেক। তার মধ্যে এটা এই চারটা হলো বেশি গুরুত্বপূর্ণ: অটোজোমাল ডোমিনেন্ট, অটোজোমাল রিসেসিভ, এক্স লিঙ্ক ডোমিনেন্ট, এক্স লিঙ্ক রিসেসিভ, ঠিক আছে? আচ্ছা এখন যদি এমন হয় আরেক ডিজিজ হতে পারে ক্রোমোজোমের ডিজিজ হতে পারে। হতে পারে কেমন, যেমন ধরুন যে তার হলো জিনে কোনো প্রবলেম নাই, জিন ঠিকঠাক আছে, হ্যাঁ, জিনে কোনো প্রবলেম, তার লেন্থের জিন বাবার মায়ের সব ঠিকঠাক আসছে, কিন্তু ঝামেলা হলো তোর ক্রোমোজোম নাম্বার ঠিক নাই। হইতে পারে ক্রোমোজোম নাম্বার একটা কমে গেছে, বা হইতে পারে ক্রোমোজোম নাম্বার একটা বেড়ে গেছে। তখন যে ডিজিজ গুলো হবে তখন আমরা সেটাকে বলবো ক্রোমোজোমাল ডিসঅর্ডার, ক্রোমোজোমাল ডিসঅর্ডার। তাহলে ক্রোমোজোমাল ডিসঅর্ডার কি আছে? এই যে ডাউন সিনড্রোম, টার্নার সিনড্রোম, বা ক্লিন ফিল্টার সিনড্রোম। এখানে এক্স সিনড্রোম না, এটা ক্লিন ফিল্টার সিনড্রোম। যেমন ডাউন সিনড্রোমে ক্রোমোজোম সংখ্যা কয়টা থাকে? 47। টার্নার সিনড্রোমে ক্রোমোজোম কয়টা থাকে? 45। এক্স লিঙ্ক যে এই যে ক্লিন ফিল্টার সিনড্রোম, যেটা ক্লিন ফিল্টার সিনড্রোমে ক্রোমোজোম কয়টা থাকে? 47, তাই না? আমরা সব তো এগুলো জানি, 47। তাহলে তার মানে কি এখানে জিনে কোনো সমস্যা নাই, সব ঠিকঠাক আসছে, কিন্তু তার ক্রোমোজোম নাম্বার উল্টাপাল্টা হয়েছে, ক্রোমোজোম নাম্বার কম বেশি হয়েছে, তখন আমরা এটাকে বলতেছি ক্রোমোজোমাল ডিসঅর্ডার। আর যদি এমন হয় যে না তার জিনেও কোনো সমস্যা নাই বা ক্রোমোজোমের সমস্যা নাই, ঝামেলা হলো তার পুরো সব মিলাই ঝামেলা, পুরো ক্রোমোজোম ক্রোমোজোম সব উল্টাপাল্টা হয়ে গেছে, জিনটির কোনো কিছু ঠিকঠাক নাই। কেমন হতে পারে? ধরুন কোন নিউক্লিয়ার বোম এক্সপ্লোশন হয়েছে, রেডিয়েশন রেডিয়েশন লাগা পরবর্তীতে পুরো সব ক্রোমোজোম ইনজুরি হয়ে গেছে, সব ক্রোমোজোম উল্টাপাল্টা হয়ে গেছে, মিউটেশন টেশন হয়ে ঝামেলা হয়ে গেছে, তখন এটাকে আমরা বলতেছি জিনোমিক ডিসঅর্ডার। তখন এটাকে বলতেছি জিনোমিক ডিসঅর্ডার, প্রবলেম ইন অল দ্য ক্রোমোজোম। কখন হতে পারে? বিভিন্ন নিউক্লিয়ার বোম টোম এক্সপ্লোশন হলে তখন এরকম হতে পারে। আবার যদি এমন হয় যে বাচ্চার একটা জেনেটিক ডিসঅর্ডার আছে, হইতে পারে তার সিঙ্গেল জিন ডিসঅর্ডার বা মেন্ডেলিয়ান ডিসঅর্ডার আছে, বা হইতে পারে তার ক্রোমোজোমাল ডিসঅর্ডার আছে, ক্রোমোজোমাল ডিসঅর্ডার আছে, হ্যাঁ, সাথে তার আবার ইনভায়রনমেন্টাল কোনো ফ্যাক্টর আছে। ধরুন যে যে একটা মা প্রেগনেন্ট, মায়ের আবার রুবেলা ভাইরাস ইনফেকশন হয়েছে, তাহলে মা যদি এরকম প্রেগনেন্ট অবস্থায় রুবেলা ভাইরাস ইনফেকশন হয়, বাচ্চা এমনিতেই একটা জেনেটিক প্রবলেম আছে, সাথে আবার বাইরে থেকে আরেকটা ইনফেকশন, রেগুলার ইনফেকশন, এটার মাধ্যমে এই বাচ্চাটা কিন্তু ইনভলভ হতে পারে, তখন এটাকে আমরা বলবো মাল্টি ফ্যাক্টোরিয়াল ডিসঅর্ডার বা পলিজেনিক ডিসঅর্ডার। মানে কি জেনেটিক ডিসঅর্ডারের সাথে যদি কোনো ইনভায়রনমেন্টাল ফ্যাক্টর যোগ হয়, যেটার কারণে আরো ডিসঅর্ডার প্রডিউস হচ্ছে, তখন আমরা এটাকে বলবো কি মাল্টিফ্যাক্টোরিয়াল ডিসঅর্ডার, পলিজেনিক ডিসঅর্ডার। তাহলে এখান থেকে পরীক্ষায় এমসিকিউ আসে, পলিজেনিক ডিসঅর্ডার কি কি আছে, মাল্টিফ্যাক্টোরিয়াল ডিসঅর্ডার কি কি আছে। তাহলে এটা কি কি? যেমন কনজেনিটাল হার্ট ডিজিজ যদি হয় বাচ্চার, বা যদি বাচ্চার এমন হয় যে তার ধরুন যে এই যে বিভিন্ন
করোনারি হার্ট ডিজিজ হতে পারে, পাইলোরিক স্টেনোসিস হতে পারে। এই যে প্রবলেম গুলা, এগুলো সব কি মাল্টিফ্যাক্টরিয়াল ডিসঅর্ডার। তার জেনেটিক ডিসঅর্ডার ছিল, সাথে এনভায়রনমেন্টাল কোনো ফ্যাক্টর যোগ হয়েছে, যোগ হয়ে আরো বেশি অ্যাগ্রেসিভ ডিজিজ তৈরি করছে। আচ্ছা, এখন আমরা আসি, তাহলে আমরা কিন্তু একটা জিনিস জানলাম যে মেন্ডেলিয়ান ডিসঅর্ডারের নামগুলো আমরা জানছি, তাই না? এখানে পরীক্ষায় বারবার এগুলো কোশ্চেন আসছে। দেখুন যে মেন্ডেলিয়ান ডিসঅর্ডার এটা কি, এটা এক ধরনের সিঙ্গেল জিন ডিসঅর্ডার, সিঙ্গেল একটা জিনের প্রবলেম হয়েছিল। মেন্ডেলিয়ান ডিসঅর্ডার কারা আছে? এই যে অটোজোমাল ডমিনেন্ট আছে, অটোজোমাল রিসেসিভ আছে, এক্স লিঙ্ক ডমিনেন্ট আছে, এক্স লিঙ্ক রিসেসিভ আছে। এটা হলো এমসিকিউ কোশ্চেন, এটা হলো এমসিকিউ কোশ্চেন। এটা কিন্তু মাল্টিফ্যাক্টরিয়াল না, মাল্টিফ্যাক্টরিয়াল না, ইউনিফ্যাক্টরিয়াল এর জন্য, তাই না? ইনহেরিটেন্স, ইনহেরিটেন্স মানে বুঝতেছেন, ইনহেরিটেন্স আর একটা আছে না, ইনহেরিটেন্স আবার বলা হয় অনেক সময় যে হেরিডিটারি, মানে একটা জেনেটিক ডিজিজ যেটা আমরা বাইরে থেকে দেখতেছি যে না তার আসলে এই ডিজিজটা আছে, তখন তারে বলতেছি আমরা ইনহেরিটেন্স। যদি এটা না থাকতো, বাইরে থেকে না দেখতাম, তখন আমরা তার জাস্ট হেরিডিটারি ডিজিজ বলতাম, যে হেরিডিটারি, হয়তো তার প্রকাশ পাইছে বা পায় নাই। যেমন যে একজনের বাবা থেকে ডিজিজ আসছে, দুইজনের, একটা ছেলে আর একটা মেয়ের। এখন করছে কি, এই যে ছেলেটার এটা ডিজিজটা প্রকাশ পাইছে, আর মেয়েটার ক্ষেত্রে ডিজিজটা প্রকাশ পায় নাই, বা আমরা বাইরে থেকে দেখতেছি না, বাইরে থেকে ভালো দেখতেছি। তাহলে যার ডিজিজ প্রকাশ পাইছে এটাকে আমরা বলছি ইনহেরিটেন্স, আর যার প্রকাশ পায় নাই এটাকে আমরা বলছি হেরিডিটারি। আলটিমেটলি সবই হেরিডিটারি, সবই হেরিডিটারি, কিন্তু যেটা প্রকাশ পাইছে ডিজিজ ওটাকে আমরা বলছি ইনহেরিটেন্স, এটাকে আমরা বলছি ইনহেরিটেন্স। তাহলে এটা একটা কি ইউনিফ্যাক্টরিয়াল ইনহেরিটেন্স, এটা অত গুরুত্বপূর্ণ না, আমরা জাস্ট এখানে নামটা মনে রাখবো, এই যে কয়টা আছে আর কি মেন্ডেলিয়ান ডিসঅর্ডার। এখন পরীক্ষায় যেটা সবচেয়ে বেশি আসে এই ডিসঅর্ডার গুলোর নাম, কোনটা অটোজোমাল ডোমিনেন্ট। তাহলে আমরা কিন্তু দেখলাম একটু আগে যে অটোজোমাল ডোমিনেন্টটা কি ছিল, যে দুইটা জিন আমরা দেখাইছিলাম। এটা ধরুন যে এটা হলো মায়ের, ধরলাম এটা হলো বাবার থেকে আসছে, তাই না? তাহলে জিনে মায়ের যে জিন গুলা ছিল, মায়ের যে লেন্থের জিন ছিল, এটা হয়তো ঠিক মতো আসে না, বাবা জিনটা ঠিকঠাক আসছে, বা মায়ের যে বাবা যেটা ছিল ঠিকঠাক আসে না, মায়েরটা ঠিকঠাক আসছে, বাচ্চার মায়েরটা ঠিকঠাক আসছে, যে এলা আসছে। তার মানে এটাকে আমরা তখন তো আমরা বলতেছি এটাকে হেটেরোজাইগাস। বাপেরটা আসছে, বাপেরটা আসে না কিন্তু মায়েরটা আসছে, এটাকে বলছি হেটেরোজাইগাস। তার মানে অটোজোমাল ডোমিনেন্ট ডিজিজ গুলো হেটেরোজাইগাস অবস্থায় প্রকাশ পাচ্ছে। মানে যে কোনো বাবা মায়ের যে কোনো একজনের এই ডিজিজ থাকলে, বিশেষ করে বাবার যদি থাকে, তখন বাচ্চাদের এটা প্রকাশ পাইতে পারে, বাচ্চাদের এটা প্রকাশ পাইতে পারে। এই লাইনটা এখানে লিখছে, অ্যাটলিস্ট ওয়ান অফ দ্য প্যারেন্ট ইজ এফেক্টেড, অ্যাটলিস্ট ওয়ান অফ দ্য প্যারেন্ট ইজ এফেক্টেড, তাই না? এবং অলমোস্ট অলসো ম্যানিফেস্ট ইন হোমোজাইগাস স্টেট। কখন কখন হতে পারে হোমোজাইগাস স্টেটে? ধরুন যে একজনের ক্রোমোজোম আছে হলো 45X0, টার্নার সিনড্রোম। টার্নার সিনড্রোম তার তো আসলে আসলেই তো একটা ক্রোম আছে, তাই না? একটা ক্রোম আছে না, তাহলে একটা এক্স তার নাই। এর থাকার কথা ছিল কি, এই ফিমেলের থাকার কথা ছিল 45, এক্স থাকার কথা ছিল না, কিন্তু এক্স তো নাই, যে কারণে তার একটা সিঙ্গেল ক্রোমোজোমেও যদি ঝামেলা থাকে, এটাও তখন ডিজিজ ফিনোটাইপিক্যালি প্রকাশ পাবে। এজন্য বলতেছে অলসো ম্যানিফেস্ট ইন হোমোজাইগাস স্টেট। কখন? এই যে টার্নার সিনড্রোমের ক্ষেত্রে ডিজিজটা প্রকাশ পাইতে পারে। হোমোজাইগাস স্টেটে, বা একটা ধরে আমি ওটা বলতেছি যে, অথবা যদি বলে যে আমি যে ধরুন যে 46XY ঠিকঠাক আছে, দুইটাতেই হয়তো প্রবলেম, দুইটাতেই একটা জিন আসে নাই, ওয়াই ক্রোমোজোমে একটা জিন আসে নাই, যেটা বাবা থেকে আসছে, আর এক্স ক্রোমোজোমে একটা জিন আসে নাই, এটা মিলাই একটা ডিজিজ প্রডিউস করতে পারে। এই জন্য হোমোজাইগাস হতে পারে, কিন্তু মেইনলি কি এটা হেটেরোজাইগাস স্টেটে অবশ্যই অবশ্যই প্রকাশ পাবে। মেল ফিমেল সবাই এফেক্টেড হতে পারে। when an affected person marries an unaffected one, এটা অনেক সময় কোশ্চেন দেয়, হ্যাঁ, যে অ্যাফেক্টেড পারসন একটা আনএফেক্টেড পারসনকে বিয়ে করছে, এভরি চাইল্ড হ্যাজ ওয়ান চান্স ইন টু অফ দ্য ফলোইং, টু অফ হ্যাভিং দ্য ডিজিজ, হ্যাঁ, মানে মোটামুটি তার 50% অফ স্প্রিং এফেক্টেড হতে পারে। ধরুন যে এটা যদি আমি চিন্তা করি, এটা হলো XY, এটা হলো XX, তাহলে যার হলো প্রবলেম, হ্যাঁ, এই বাবার প্রবলেম, বাবার প্রবলেম, তাহলে এখন যে বাচ্চা হলো, যেমন 4টা বাচ্চা হলো ধরলাম, আমরা যদি চিন্তা করি, তাহলে এটা এই এই XY XY, তাহলে এই দুটা কিন্তু ভালো আছে, এই দুটা ভালো আছে, আর এই দুটা কিন্তু এফেক্টেড, কারণ যে কোনো একটা জিন ইনভলভ করলে সেটাই ডিজিজ প্রডিউস করবে। এই জন্য বলতেছে যে একটা এফেক্টেড পার্সন যদি আনএফেক্টেড পার্সনকে বিয়ে করে, তখন তার কি 50% চাইল্ড, হাফ অফ দ্য চাইল্ড এফেক্টেড হওয়ার চান্স আছে, হ্যাঁ। এটা পরীক্ষা এভাবে কোশ্চেন অনেক সময় দিয়ে দেয়, যে একজন যখন বিয়ে করছে তার কয়টা বাচ্চা এরকম হতে পারে। ভার্টিক্যাল ট্রান্সমিশন, কোনো জেনারেশন গ্যাপ নাই, প্রতিটা তার ছেলের হবে, তার ছেলের হবে, তার ছেলের হবে, মানে যতগুলা পার্সন এই যে এ যে বিয়ে করবে, এর বাচ্চারা আবার হতে পারে, কিন্তু এর বাচ্চা কিন্তু আর হওয়ার সম্ভাবনা নাই এখন, হ্যাঁ। হইতে পারে কখন, আবার যদি নতুন করে মিউটেশন হয়, নতুন করে মিউটেশন হইলে তখন হতে পারে, এবং নিউ মিউটেশন রেটও অনেক বেশি।
তাহলে এই দেখো এই জন্য বলছে নো জেনারেশন গ্যাপ। এবং কিছু এফেক্ট যে বললাম যে অ্যাটলিস্ট একটা বাবা এফেক্টেড থাকতে হবে, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে বাবা এফেক্টেড নাও থাকতে পারে। পেশেন্ট ডু নট হ্যাভ এফেক্টেড প্যারেন্টস, তখন কি বুঝতে হবে বাবা এফেক্টেড না, তারপরও ডিজিজ প্রডিউস করছে, মানে কি সে হয়তো বা নিউলি মিউটেশন হয়েছে আবার কোনো কারণে। অ্যান্টিসিপেশন মানে আমি এই যে জেনারেশন গ্যাপ নাই, মানে মায়ের বাবার ডিজিজটা আছে, তার মানে কি তার কোনো না কোনো বাচ্চা অবশ্যই থাকবে। হ্যাঁ, এটা আমি মোটামুটি অ্যান্টিসিপেট করতে পারতেছি। আরো কিছু ফিচার দেখি আমরা, যে কন্ডিশন ইউজুয়ালি লেস সিভিয়ার দেন অটোজোমাল রিসেসিভ। দেখুন আমরা কিন্তু দেখলাম যে যে কোনো একটা জিনে যদি এফেক্টেড হয়, একটা জিন যদি ঠিকঠাক মতো না আসতে পারে, তখন ডিজিজ প্রডিউস হচ্ছে হেটারোজাইগাস স্টেটে। কিন্তু আরেকটা তো ঠিকই আছে, আরেকটা তো ঠিকই আছে, তাই না? কিন্তু যদি এটা হোমোজাইগাস স্টেটে ডিজিজটা এফেক্ট করতো, তার মানে কি এইটারও নাই জিনটা, এটারও জিনটা নাই, তাহলে হোমোজাইগাস স্টেটে যে ডিজিজটা হতো আমরা সেটাকে রিসেসিভ ডিজিজ বলছিলাম, রিসেসিভ ডিজিজ বলছিলাম, তাই না? তাহলে রিসেসিভ ডিজিজে কোনো জিনটাই নাই, দুইটা জিনের কোনোটাই নাই, তাহলে এটা কিন্তু বেশি ডেঞ্জারাস, এটা কিন্তু বেশি ডেঞ্জারাস। কিন্তু সেই তুলনায় এখানে যেহেতু ডোমিনেন্টের ক্ষেত্রে একটা হেটারোজাইগাস মানে একটা আছে আর একটা নাই, তাহলে যেটা আছে এটা যদি থাকে এ কিন্তু অনেকটা ওভারকাম করতে পারবে। এই জন্য বলতেছি যে এটা ইউজুয়ালি লেস সিভিয়ার। হ্যাঁ, ডোমিনেন্ট ডিজিজটা ইউজুয়ালি লেস সিভিয়ার, কারণ একটা আছে আর একটা তো নাই, এটা তো রিসেসিভটা দুইটার কোনোটাই নাই, এই জন্য ওটা হলো বেশি সিভিয়ার। আর একটা হলো যে ডোমিনেন্ট ডিজিজের ক্ষেত্রে জাস্ট হলো স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটি হয়, কিন্তু রিসেসিভ ডিজিজে এনজাইমেটিক অ্যাবনর্মালিটি হয়, এনজাইম টেনজাইম বিভিন্ন ডিস্ট্রয় হয়ে যায়, এনজাইম অনেক এনজাইম উল্টাপাল্টা এনজাইম অ্যাক্টিভেট হয়ে যায়, যে কারণে ওটা বেশি ডেঞ্জারাস। আর এই যে ভ্যারিয়েন্স আর পেনিট্রেশন, এটা মনে রাখবেন যে এমন হতে পারে যে একটা পার্সন যার জেনেটিক অ্যাবনর্মালিটি আছে, হ্যাঁ, তার ভাইয়ের আছে, তার বোনেরও আছে, হ্যাঁ, ঝামেলা হলো ভাইয়ের হয়তো বা যতটুকুই আছে, ধরুন এরা 50% প্রবলেম, এরা ধরলাম 50% প্রবলেম, তাহলে দুজনে তো একই রকম ডিজিজ প্রকাশ করার কথা ছিল, তাই না? কিন্তু অনেক সময় কি হয়, হয়তোবা ভাইয়েরটা প্রকাশ পাইছে ডিজিজ, আর বোনেরটা হয়তোবা ওরকম সমস্যা না, কম সমস্যা, বোনের হয়তোবা তার অল্প সমস্যা, ভাইয়েরটা বেশি সমস্যা। তার মানে এই জন্য বলতেছি ভ্যারিয়েবল এক্সপ্রেশন, ইনকমপ্লিট পেনিটেন্স। কিন্তু রিসেসিভ ডিজিজের ক্ষেত্রে কিন্তু একেবারে কমপ্লিট পেনিটেন্স, কমপ্লিট পেনিটেন্স, ঠিক আছে? একটা একটা উল্টা। এজ অনসেট ডিলেড, কারণ কারণ কি আমরা বললাম যে একটা দিন আসছে হেটারোজাইগাস, আরেকটা দিন আসতেছে না, তার মানে যে আসতেছে সে কিন্তু ঠিকঠাক ডিজিজ একটু ডিলে করতে সময় দিচ্ছে, এই জন্য বলতেছে এজ অনসেট ডিলে। কিন্তু যেটা রিসেসিভ ডিজিজ সেখানে কি হতো, দুইটা জিনের কোনোটাই নাই, তার মানে ওটা খুব দ্রুত আর্লি অনসেটে ডিজিজ প্রডিউস করবে, আর্লি অনসেটে ডিজিজ প্রডিউস করবে। আর যেটা হলো ডোমিনেন্ট ডিজিজে কোনো ক্যারিয়ার নাই, এবং ফাদার টু সন ট্রান্সমিশন হইতে পারে। ক্যারিয়ার নাই কেন, কারণ কি আমরা যে কোনো একটা জিন এফেক্ট হলে তো আমরা এটা ডিজিজ প্রকাশ পাচ্ছে, একটা জিন এফেক্ট হলে ডিজিজ প্রকাশ পাচ্ছে, তাহলে ক্যারিয়ার হওয়ার দরকার নেই। ক্যারিয়ার মানে কি, ক্যারিয়ার কাদের হবে, যাদের ডিজিজ প্রডিউস হওয়ার জন্য দুইটা জিনই লাগবে, দুইটা জিনই এফেক্টেড লাগবে, তাদের হলো, যদি দুইটা জিন এফেক্টেড না হয়ে একটা জিন এফেক্টেড হয় আর একটা ভালো থাকে, তখন এটা ক্যারিয়ার স্টেটে চলে যাবে, যেমন অটোজোমাল রিসেসিভে ক্যারিয়ার স্টেটে যায়। কিন্তু যেটা অটোজোমাল ডোমিনেন্ট, আমার একটা জিন যদি নষ্ট হয়, একটা জিন নষ্ট হইলে তাহলে তো আর কোনো কথা নাই, সে ডিজিজ প্রডিউস করবে, সে ডিজিজ প্রডিউস করবে, ঠিক আছে? এই জন্য এখানে কোনো ধরনের ক্যারিয়ার স্টেট নাই। তাহলে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তার চেয়ে গুরুত্বপূর্ণ হলো আমাদের এক্সাম্পল গুলো, এবং এক্সাম্পলের ক্ষেত্রে অটোজোমাল ডোমিনেন্ট, অটোজোমাল রিসেসিভ দুইটা আলাদা আলাদা, জীবনে পড়ার দরকার নাই, একবারই পড়বেন। এবং এখানে দেখুন আমি কত কিছু অ্যাড করে দিচ্ছি, যেগুলো হলো বিভিন্ন জায়গায় আছে, বইয়ের মধ্যে বিভিন্ন জায়গায় আছে, সেটার মধ্যেই আপনারা এইটা এই যেটুকু আমি অ্যাড করছি পরীক্ষায় ঘন ঘন এইগুলাই আসে, এর বাইরে আসলে পরীক্ষা আসে নাই কখনো, এর বাইরে পরীক্ষা আসে নাই, ঠিক আছে? তাহলে আমরা শুধু ডোমিনেন্টটা মনে রাখবো, চেয়ারের সামনে এই ডোমিনেন্ট ডিজিজ গুলা একটা ছোট কাগজে লিখে রেখে দিবেন, জীবনে কোনোদিন রিসেসিভ ডিজিজ পড়বেন না, কারণ পরীক্ষা এভাবে আসবে, হুইচ অফ দ্য ফলোইং আর অটোজোমাল ডোমিনেন্ট ডিজিজ, হুইচ অফ দ্য ফলোইং আর অটোজোমাল রিসেসিভ ডিজিজ। যখন ডোমিনেন্ট ডিজিজ দিবে তখন অপশন থাকবে রিসেসিভ ডিজিজের, যখন রিসেসিভ ডিজিজ দিবে অপশন থাকবে ডোমিনেন্ট ডিজিজের। কোনো কোনো ক্ষেত্রে এই অটোজোমাল ডোমিনেন্টের অপশনের মধ্যে সাথে সাথে একটু এক্স লিঙ্ক ডোমিনেন্ট দিয়ে দিতে পারে। তাহলে আমরা শুধুমাত্র অটোজোমাল ডোমিনেন্ট রিসেসিভের মধ্যে শুধু ডোমিনেন্ট মনে রাখবো, শুধু ডোমিনেন্ট, শুধু ডোমিনেন্ট, ঠিক আছে? তাহলে আর রিসিভ ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। যখন আপনি সবগুলো পড়তে যাবেন তখন দেখবেন ভুল হবে, যেমন দেখুন এই যে হান্টিংটন ডিজিজ, টিউবারাস স্ক্লেরোসিস, মিন সিনড্রোম, নিউরোফাইব্রোসিস, পলিসিস্টিক কিডনি ডিজিজ, এগুলো ঘন ঘন আসে, বারবার পরীক্ষা এগুলো আসছে, যেগুলো মার্ক লাল মার্ক করছে এগুলো বেশি বেশি আসছে। আর যেগুলো এই যে অন্য একটা কালার দিছি আমি, এই কালারটা আপনাদের শীটে অন্য জায়গায় আসছে কিন্তু এখানে নাই, এজন্য এখানে অ্যাড করে দিয়েছি। এই যে গার্ডনার সিনড্রোম, গার্ডনার সিনড্রোম আর ফ্যামিলি অ্যাডিনোমাটাস পলিপোসিস একই রকম একটা সেম জিনের ঝামেলার জন্য হয়, এপিসিজনের প্রবলেমের জন্য হয়, দুইটাই এপিসিজনের প্রবলেমের জন্য গার্ডনার সিনড্রোম হয়, এপিসিজনের প্রবলেমের জন্য এই ফ্যামিলিয়াল অ্যাডিনোমাটাস পলিপোসিস হয়। এই যে ভন লিন্ডে সিনড্রোম, লিফারমানি সিনড্রোম, এই সবগুলা কিন্তু অটোজোমাল ডোমিনেন্ট ডিজিজ, অটোজোমাল ডোমিনেন্ট ডিজিজ।
ঠিক আছে? তাহলে আমরা পরীক্ষার জন্য জাস্ট ডোমিনেন্ট ডিজিজের এভাবে মনে রাখবো।